Can you see the screen? জি স্যার, দেখা যাচ্ছে। তো আমরা একেবারে প্রিলিমিনারি ডিসকাশনের চ্যাপ্টার 1 নিয়ে আমরা কথা বলছিলাম এবং আমরা বলেছিলাম যে আমাদের ফান্ডামেন্টালস অফ ইকোনমিক্স এর চ্যাপ্টার 1 টাকে তুমি ২ টা ভাগে ভাগ করতে পারো। ফার্স্ট পার্টটাতে আমরা কথা বলেছিলাম কিছু ন্যারেটিভ কনসেপ্টস নিয়ে আমরা কথা বলেছিলাম ইন দ্য ফার্স্ট পার্ট অফ দিস চ্যাপ্টার 1 এবং আমাদের প্ল্যানটা ছিল এরকম যে ইন দ্য ফলোইং পার্ট উই উইল ডিসকাস অ্যাবাউট আ টেকনিক্যাল টার্ম হুইচ ইজ কল্ড প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। এটা নিয়ে কথা বলবো বলে আমরা প্ল্যান করেছিলাম বাট আনফরচুনেটলি আমরা এটা শুরু করতে পারিনি। সো আমরা আজকে চ্যাপ্টার 1 এর সেকেন্ড পার্ট প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার অথবা আমরা যে কোর্সটা পড়ছি মাইক্রো ইকোনমিক্স এর সেই মাইক্রো ইকোনমিক্স এর প্রথম টেকনিক্যাল কনসেপ্ট প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার নিয়ে আমরা কথা বলতে চাই। ঠিক আছে? এবং অবভিয়াসলি ইটস এন ইন্টারেস্টিং টপিক এবং এর এই টপিকটা শেষে আমরা মোটামুটি আমাদের ডে টু ডে লাইফে বা যারা একটু রেগুলারলি নিউজ পেপার পড়ি তারা ইকোনমিক্স এর বেশ কয়েকটা টার্ম খুব পপুলার টার্ম নিউজ পেপারে সাধারণত প্রায় এটা নিয়ে ডিসকাশন হয় বা বিশেষ করে যখন ইয়ার এন্ড থাকে মানে ফিসক্যাল ইয়ার যখন এন্ড হয় তখন এটা নিয়ে প্রায় ডিসকাশন হয়। সো এটার সাথে এটার একটা সম্পর্ক আছে সেই টার্মটা সম্পর্কে আমরা জানতে পারবো। ফাইন। সো লেটস ফার্স্ট ট্রাই টু নো হোয়াট ডু উই মিন বাই প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। পিপিএফ বলতে আসলে আমরা কি মিন করি এটা আগে প্রথমে জানার চেষ্টা করি, তারপর এটাকে টেকনিক্যালি এক্সপ্লেইন করার চেষ্টা করব এবং প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটাও হয়তো বলার চেষ্টা করব তখন। তো প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার আসলে যেটা ইন্ডিকেট করে যদি ধরো একটা কান্ট্রি যদি তুমি ধরে নাও যে ২ টা প্রোডাক্ট আছে একটা কান্ট্রি শুধুমাত্র এই ২ টা প্রোডাক্ট প্রোডিউস করে। সো লেটস সে দেয়ার আর 2 প্রোডাক্টস একটাকে চলো আমরা বলি এক্স। সো ইউ হ্যাভ 2 প্রোডাক্টস অ্যাজ এ কান্ট্রি। একটা দেশ হিসেবে তোমার ২ টা প্রোডাক্ট তুমি প্রোডিউস করতে পারো। অন্য কোনো অপশন তোমার কাছে নাই। So you can only produce 2 products. One is X and the other one is Y. এই ২ টা প্রোডাক্ট তুমি শুধু প্রোডিউস করতে পারো। So you are going to use all your resources and effort. তোমার যত রিসোর্স আছে, যত এফোর্ট আছে, all your strength you are going to use or you are going to invest for the production of X and Y. শুধুমাত্র এই ২ টা প্রোডাক্ট প্রোডিউসের পিছনে তুমি খরচ করবে। সো অন্য সবকিছু ফিক্সড রেখে given everything else same এই কান্ট্রিটা এই ২ টা প্রোডাক্টের ম্যাক্সিমাম পসিবল কম্বিনেশন কি কি প্রোডিউস করতে পারে তাদেরকে একসাথে করেই সাধারণত আমরা প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার বলে থাকি। ঠিক আছে? সো ইফ ইউ লুক এট দ্য টার্ম ফ্রন্টিয়ার, হোয়াট ডাজ দিস টার্ম ফ্রন্টিয়ার মিন? ফ্রন্টিয়ার শব্দটার অর্থ কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্রন্টিয়ার? কেউ একটু ভলান্টিয়ার করতে পারো আমাদেরকে? হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্রন্টিয়ার? ফ্রন্টিয়ার টার্মটার মানে কি? এনিবডি? সো আমরা ডেফিনিশনটাকে বোঝার জন্য বললাম যে একটা কান্ট্রি তার ২ টা প্রোডাক্ট প্রোডিউস করতে পারে এক্স এবং ওয়াই সব রিসোর্স গুলিকে ব্যবহার করে সব স্ট্রেংথ গুলিকে ব্যবহার করে। সো পিপিএফ এর ধারণাটা হচ্ছে কান্ট্রিটা অন্য সবকিছু স্থির থেকে তার সব রিসোর্সকে ব্যবহার করে এই ২ টা প্রোডাক্টের ম্যাক্সিমাম যে কম্বিনেশন গুলো প্রোডিউস করতে পারে সেই কম্বিনেশন গুলি নিয়ে সাধারণত আমরা পিপিএফ তৈরি করি বা প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার তৈরি করি। সো আমি জিজ্ঞেস করেছি এখানে যে ফ্রন্টিয়ারটার মানে কি বা এটার সিনোনিম কি বা এটার বাংলা অর্থ যদি তোমাকে আমি জিজ্ঞেস করি, আমি বুঝতে চাই ফ্রন্টিয়ার শব্দটা, আমি ফিল করতে চাই। সো ফ্রন্টিয়ার শব্দটার বাংলাটা কি তাহলে? মানে সীমান্ত। হ্যালো? সীমান্ত। সীমান্ত বা সীমানা, তাই না? তাহলে তুমি বলে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার বুঝাই যাচ্ছে প্রোডাকশন মানে উৎপাদন, পসিবিলিটি মানে সম্ভাবনা, আর ফ্রন্টিয়ারকে তুমি বলেছো কি সীমান্ত অথবা সীমানা। আর ধারণাটা বোঝার জন্য বলেছো যে ২ টা প্রোডাক্ট আছে এক্স এবং ওয়াই, সেই ২ টা প্রোডাক্টের আমি আমার সর্বোচ্চ রিসোর্স গুলিকে ব্যবহার করে আমার যত এফোর্ট আছে সবকিছুকে আমি ব্যবহার করে এই ২ টা প্রোডাক্টের সর্বোচ্চ যে কম্বিনেশন গুলো আমি প্রোডিউস করতে পারি সেই কম্বিনেশন গুলি নিয়ে সাধারণত আমরা কি পাই? পিপিএফ পাই। তাহলে মোটামুটি আমরা পিপিএফ কে বলতে পারি একটা বাউন্ডারি বা একটা সীমানা বলতে পারি। এখন এই বাউন্ডারিটা বা সীমানাটা কিসের? প্রোডাকশন পসিবিলিটির বাউন্ডারি বা প্রোডাকশন পসিবিলিটির সীমানা। সো একটা কান্ট্রির উৎপাদনের যে সীমানাটা আমরা দেখি, উৎপাদনের তার যে সর্বোচ্চ সক্ষমতাটা আমরা দেখতে পাই, সেই সর্বোচ্চ সক্ষমতাটাকে সাধারণত আমরা কি বলে থাকি? প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। তাহলে আমি যদি এই কথাগুলিকে একটু ফরমাল ওয়েতে বলতে চাই, পিপিএফ কে আমি ডিফাইন করব কিভাবে? The definition would be PF like this. PPF shows different maximum possible combinations of
two commodities that a country can produce, that a country can efficiently produce by using all its resources and technological knowledge given everything else same. আবার বলছি, production possibility frontier or PPF shows what are the different maximum possible combinations of two commodities that a country can efficiently produce by using all its resources and technological knowledge given its given everything else same. অন্য সবকিছুকে ফিক্স রেখে একটা কান্ট্রি তার দুইটা প্রোডাক্টের সর্বোচ্চ যে কম্বিনেশন গুলি প্রডিউস করতে পারে তার কারেন্ট টেকনোলজিক্যাল নলেজ এবং তার ইনপুট গুলিকে ব্যবহার করে এই ম্যাক্সিমাম পসিবিলিটি গুলিকে ইউজ করে আমরা যে সীমানাটা পাই সেই সীমানাটাকে সাধারণত আমরা প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার বা উৎপাদন সম্ভাবনা সীমারেখা সাধারণত বলে থাকি। তাহলে এই ধারণাটাকে তুমি যদি আরো একটু সহজভাবে উপস্থাপন করতে চাও বা ভিজুয়ালাইজ করতে চাও, তুমি যে কাজটা করতে পারো, ইউ ক্যান ইউজ আ ডেটা এক্সাম্পল। তুমি একটা ডেটা এক্সাম্পল ইউজ করতে পারো, এন্ড সিন্স তুমি ডেটা এক্সাম্পল ডেভেলপ করতে পারছো, অফকোর্স ইটস পসিবল টু ড্র এ গ্রাফ। তাহলে ভিজুয়ালাইজ করার জন্য বা আইডিয়াটা বোঝার জন্য আমরা দুইটা টুল ব্যবহার করছি। একটা হচ্ছে উই ক্যান প্রিপেয়ার এ ডেটা এক্সাম্পল, দ্যাট মিনস আমরা একটা টেবিল তৈরি করতে পারি যেখান থেকে আমি হয়তো পিপিএফ এর এইমাত্র যে ডেফিনেশনটা বললাম সেই ডেফিনেশনটা আমার পক্ষে আরেকটু ভালোভাবে বোঝা সম্ভব হবে, এবং যেহেতু তুমি ডেটা এক্সাম্পল তৈরি করতে পারছো, ইটস অলসো পসিবল টু ড্র দ্য গ্রাফ। তুমি গ্রাফটাও হয়তো ড্র করতে পারবা। এন্ড বাই দ্যাট ওয়ে আমরা যে এটাকে সীমানা বলছি বা বাউন্ডারি বলছি, কেন সেটা বলছি সেটা হয়তো আরো একটু ভালোভাবে বোঝা সম্ভব হবে। তাহলে যেটা করি আমরা, চলো যে ডেফিনিশনটা আমরা এইমাত্র বললাম সেই ডেফিনিশনটাকে ব্যবহার করে আমরা প্রথমে একটা ডেটা এক্সাম্পল তৈরি করার চেষ্টা করি বা পিপিএফ এর জন্য একটা টেবিল তৈরি করার চেষ্টা করি। সামটাইমস উই কল ইট অলসো পিপিএফ টেবিল, প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার টেবিল। একটা পিপিএফ টেবিল বা ডেটা টেবিল তৈরি করার চেষ্টা করি। তো বইতে যে এক্সাম্পলটা দেওয়া আছে একেবারে ফেমাস এক্সাম্পল, অ্যাডাম পল স্যামুয়েলসনের, সেই এক্সাম্পলটাই চলো আমরা ব্যবহার করি। লেটস সে একটা কান্ট্রি দুইটাই প্রোডাক্ট শুধুমাত্র সে প্রডিউস করে। ওয়ান ইজ বাটার হুইচ ইজ এ কনজাম্পশন গুড, যেটা সাধারণত খাওয়ার জন্য ব্যবহার হয়, সো সে বাটার প্রডিউস করতে পারে। আরেকটা প্রোডাক্ট সে প্রডিউস করে হুইচ ইজ গান, যেটাকে তুমি হয়তো সিকিউরিটি প্রোডাক্ট হিসেবে কনসিডার করতে পারো। এই দুইটা প্রোডাক্ট সে শুধুমাত্র প্রডিউস করে, অন্য কোনো কিছু সে প্রডিউস করতে পারে না। এন্ড লেটস সে the country has decided to produce, for example, 5 combination of this product: A, B, C, D, E and F. Sorry, 6 combination. 6 combination হয়তো প্রডিউস করছে এই কান্ট্রিটা। ধরো একটা প্রোডাকশন পসিবিলিটি কেমন হতে পারে বা দুইটা প্রোডাকশন পসিবিলিটি কেমন হতে পারে, দে আর লাইক এক্সট্রিমস। সো এক্সট্রিম ইন হোয়াট সেন্স? Extreme in sense that the country is going to invest all its effort and all its technological knowledge and resources only in the production of a single product. Like আমার যত ইনভেস্টমেন্ট আছে আমি আমার সবগুলো ইনভেস্টমেন্টই হয়তো করলাম শুধুমাত্র বাটারের পেছনে। So if as a country you are going to invest all your technological knowledge, resources and effort only for the production of butter, what will be the production of gun? স্যার জিরো। আমি যদি আমার সবকিছু ইনভেস্ট করি একটা মাত্র প্রোডাক্ট প্রডিউস করার পিছনে, সো অবভিয়াসলি শুধুমাত্র যেই প্রোডাক্টটার পিছনে ইনভেস্ট করছি তার রিটার্নটা পজিটিভ হবে, আর যার পিছনে আমি ইনভেস্ট করি নাই অবভিয়াসলি তার কোনো প্রোডাকশন থাকার কথা না বা তার কোনো রিটার্ন থাকার কথা না। দিস ক্যান বি ওয়ান এক্সট্রিম অপশন। আরেকটা এক্সট্রিম অপশন কি হতে পারে? ইট ক্যান বি দ্য আদার ওয়ে অ্যারাউন্ড। সো আই এম গোইং টু ইনভেস্ট অল মাই resources on the production of gun, so obviously in that case the production of gun is going to be as maximum as possible while the production of butter is going to be equal to 0. সো এই দুইটা কম্বিনেশনকে তুমি হয়তো এক্সট্রিম কম্বিনেশন বলতে পারো। আর এছাড়া ইন্টারমিডিয়েট কম্বিনেশন কি হতে পারে? ইউ ক্যান ইউজ সাম অফ ইউর রিসোর্সেস ফর দ্য প্রোডাকশন অফ বাটার while you can use the rest of the resources for the production of the gun. In that case you are going to have a positive combination of the production for both butter and gun. Okay, তাহলে আমরা যেটা করি, আমরা হ্যাপহ্যাজার্ডলি নাম্বারগুলিকে ডিস্ট্রিবিউট না করে, দিস ইজ কমপ্লিটলি আ হাইপোথেটিক্যাল টেবিল। আমরা যেটা করি, লেটস ট্রাই টু পুট দ্য নাম্বার ইন এ সিকুয়েন্সিয়াল ওয়ে। আমরা একটা সিকুয়েন্সিয়াল ওয়েতে হয়তো নাম্বারগুলিকে চলো বসানোর চেষ্টা করি। সো লেটস সে আমরা প্রথমে বলি যে
এই কান্ট্রিটা তার সব রিসোর্স গুলিকে পয়েন্ট এ যদি সে চুজ করতো তাহলে এমন একটা প্রোডাকশন কম্বিনেশন হতো যেখানে এই কান্ট্রিটা তার সবগুলো রিসোর্সকে খরচ করেছে বাটার গানের প্রোডাকশনের পেছনে। সো অবভিয়াসলি এ ইজ এন এক্সট্রিম পয়েন্ট with a production of butter exactly equal to 0, while, for example, the production of gun is 15,000 unit. তার মানে কান্ট্রিটার অ্যাবিলিটি তাহলে কত? আমি যদি আমার সব রিসোর্স গুলিকে গানের পেছনে খরচ করি, আমি ম্যাক্সিমাম 15,000 ইউনিট অফ গান আমি প্রডিউস করতে পারি। আর যেহেতু আমি কোনো ইনভেস্টমেন্ট বাটারের পেছনে করছি না, তাহলে আমার সেখানে বাটারের প্রোডাকশন হচ্ছে 0. নাও মুভিং টু দ্য পয়েন্ট বি, তুমি যদি এইভাবে চিন্তা করো, দিস ইজ এন এক্সট্রিম কম্বিনেশন, পয়েন্ট এ ওয়াজ অ্যান এক্সট্রিম কম্বিনেশন, এবং এই কম্বিনেশনটা অবভিয়াসলি ইট ক্যান নট বি অপটিমাল, এটা অপটিমাল হতে পারে না। কেন না? বিকজ অবভিয়াসলি বেঁচে থাকার জন্য আমার যেমন সিকিউরিটি দরকার, অ্যাজ ওয়েল এজ সোসাইটির মানুষকে ভালোভাবে বেঁচে থাকার জন্য ফুডও দরকার। সো আমি কোনো ফুড প্রডিউস করলাম না, শুধুমাত্র গান প্রডিউস করলাম, তাহলে আমাকে বাইরের কেউ এসে মারতে পারবে না, আমার সিকিউরিটি খুব ভালো, কিন্তু মোটামুটি খাবারের অভাবে আমি ন্যাচারালি মরে যাব। সো অবভিয়াসলি দিস প্রোডাকশন ডিস্ট্রিবিউশন ক্যানট বি অপটিমাল ফর এনি সোসাইটি। সো I want some, security from food, as well as I want some, security from any other external, chaos. External chaos থেকেও আমি কিছু সিকিউরিটি হয়তো চাই। So, optimum combination কি হতে পারে? যে I want to produce some consumption product, as well as I want to produce some security product. So, সেই ক্ষেত্রে তুমি হয়তো এখন ডিসিশন নিচ্ছ যে না, I want to increase my production of butter. Point A is cannot be an optimal point. So, আমি এই প্রোডাকশন অপশনটা আমি চুজ করছি না। Obviously production optionটাতে আমি থাকতে পারি, it's possible I can produce point A, but it's not optimal, so I'm not going to produce at point A. So let's say I want to increase the production of butter, আমি বাটারের প্রোডাকশনকে বাড়াতে চাই। নাও খেয়াল করো, how about your resources? Will your resource change? These are all options. এগুলি সবগুলি হচ্ছে অপশন। এ থেকে এফ পর্যন্ত প্রত্যেকটাই হচ্ছে অপশন। সো আউট অফ দিস অপশনস, এই প্রত্যেকটা অপশনকে তুমি অ্যাভেইল করতে চাও with your resource, and resource is a term, for example, ধরে নাও, that includes all your effort, all your time, all your technological knowledge and everything. So will your resource change? একেবারে প্রথম দিনের যে ক্লাস করেছিলাম সেই ক্লাসে ফিরে যাচ্ছি আমরা। Will the resource change at a certain time period? Do we need to choose from these options if you had unlimited resources? পারভেজ আছো তুমি আমাদের সাথে? পারভেজ, জি স্যার, আমি আছি। গুড মর্নিং পারভেজ, কেমন আছো? জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? আছি এখন মোটামুটি ভালো আছি, বাট সামটাইমস কখনো কখনো পোস্ট কোভিড প্রবলেম মাঝে মাঝে হয় বিভিন্ন রকম, বাট আলহামদুলিল্লাহ তাও মোটামুটি ভালো আছি এখন। আমরা জিজ্ঞেস করছিলাম পারভেজ যে these are the options that a person can choose, that a country can choose, and options for the production. So I asked a question, if you had unlimited resources, একেবারে ফার্স্ট ক্লাসের কোয়েশ্চেন ছিল এটা, if you had unlimited options, do you really need to care about the choices? তোমার জি, আনলিমিটেড রিসোর্স, তাহলে কি আমার চয়েস করার কোনো প্রয়োজন আছে কিনা? না স্যার। সেটাই। তাহলে ইকোনমিক্স এর থিম আমাদেরকে কি বলেছিল মনে আছে? হাউ মেনি থিমস ডিড উই হ্যাভ ইন দ্য ফার্স্ট ক্লাস? স্যার, একটা রিসোর্স আর আর আরেকটা কি যেন বলছিলেন, ভুলে গেছি। পড়াশোনা করতেছি না আমরা। আমরা মাত্র ৪টা-৫টা ক্লাস করেছিলাম। খুব সিম্পল কিছু জিনিস আমরা দেখেছিলাম এবং আলোচনাটা খুব নেগেটিভ ছিল। আমরা লেকচার গুলি আর ওইভাবে দেখি নাই বা টেক্সট বুকটা হয়তো দেখি নাই। দেখা উচিত ছিল আমাদের পারভেজ। ক্যান এনিবডি টেল মি হোয়াট ওয়্যার দ্য থিমস অফ ইকোনমিক্স? Sir, scarcity and efficiency. Scarcity and efficiency নিয়ে Mhm. আলোচনা করেছিলাম। সো scarcity আইডিয়াটা কি ছিল? scarcity আইডিয়াটা ছিল আহ, তোমার ইউ ডোন্ট হ্যাভ আনলিমিটেড সাপ্লাই অফ এভরিথিং। তোমার সবকিছুর আনলিমিটেড সাপ্লাই নেই। ইউজফুল থিং এর সাপ্লাই আনলিমিটেড।
যেহেতু তোমার রিসোর্স আনলিমিটেড না, সো ইউ হ্যাভ টু ইউজ দেম এফিশিয়েন্টলি। তোমাকে সেই রিসোর্স গুলি এফিশিয়েন্টলি ব্যবহার করা শিখতে হবে বা এফিশিয়েন্টলি ব্যবহার করা জানতে হবে। সো অবভিয়াসলি এ যে কম্বিনেশনটা দেখতে পাচ্ছ, এই কম্বিনেশনটা 0-15 ইজ এ প্রোডাকশন কম্বিনেশন, কিন্তু এই প্রোডাকশন কম্বিনেশনটা আমার সোসাইটির জন্য অপটিমাল না। সো আমি অবশ্যই আমার রিসোর্স গুলি এই 0-15 কম্বিনেশনে আমি ব্যবহার করতে চাই না। তো আমরা কি বলেছি? আমরা বলেছি আমরা আমাদের রিসোর্স গুলিকে এমন ভাবে খরচ করতে চাই, এই সোসাইটিতে এমন ভাবে খরচ করতে চায় so that they can have some positive production of butter as well as some positive production of gun. But the problem is the resource is fixed. A resource টা কি একটা certain time period এ this resource is fixed. So obviously if you want to increase the production of one product here, butter অথবা gun, যে কোনো একটা প্রোডাক্টের প্রোডাকশন তুমি যদি বাড়াতে চাও, it doesn't come at free of cost. What you have to do, you have to sacrifice the production of the other product. For example, as we said, then we are going to put the numbers in a sequential manner. So moving on to point B, if you want to increase the production of butter, let's say তুমি বলছো I want to produce 1 million pounds of butter. So if you want to produce 1 million pounds of butter, what does that mean? You have to pull up some resources from the production of gun. তুমি 15,000 unit of gun produce করতে পারতা by using all your resources and technological knowledge. So what you are going to do, you are going to pull up some resources from gun and try to invest that resource on the production of butter, and thus you will get 1 million production of butter. Now the second question comes, if you do so, will your production for the gun is going to be 15,000 unit? What's your opinion? নো স্যার, গানের এখন তো কমে যাবে প্রোডাকশনটা। Good. Farzana, আমরা যেটা করি, thank you. You are taking a lot of responsibility on behalf of your class and responding. Let's try to give the floor to the other people as well. Okay. Farzana, জি স্যার। okay. Thank you so much. Zahid acho? Zahidur Rahman. Zahid. আমরা জাহিদকে পাচ্ছি না। শাহাবুদ্দিন দুজন। নুসাইবা এহসান, নুসাইবা এহসান আছো আমাদের সাথে? মোহাম্মদ ইয়াসির ইমরান, ইয়াসির তুমি শুনতে পাও আমাদেরকে? ওকে, ইয়াসির প্রবলেম হচ্ছে তোমার। থ্যাংক ইউ ইয়াসির। আমরা 4 জনের সাথে কথা বলার চেষ্টা করেছি, আমরা 4 জনের একজনকেও পাইনি। সো লেট মি ট্রাই দ্য লাস্ট ওয়ান। আহনাফ তাহমিদ। আহনাফ, জি স্যার। শুনতে পাচ্ছো তুমি আমাদেরকে? জি স্যার। পারফেক্ট। আহনাফ, তুমি কি বলতে পারো আমরা যদি বাটারের প্রোডাকশন 1 মিলিয়ন পাউন্ডস অফ বাটার এক্সট্রা প্রোডিউস করি আমরা লাইক পয়েন্ট বি তে, সেই ক্ষেত্রে ডু ইউ থিংক দ্যাট ইউ উইল বি এবল টু প্রোডিউস অ্যাজ এ কান্ট্রি, ইউ উইল বি এবল টু প্রোডিউস 15,000 ইউনিট অফ গান? না স্যার, গান প্রোডাকশন থেকে কিছু না কিছু রিসোর্সেস হচ্ছে বাটারে অ্যালোকেট করতে হবে। রাইট, এটা খুব সুন্দর। থ্যাংক ইউ আহনাফ, তুমি খুব ভালো একটা ওয়ার্ড বলেছো। আমি হয়তো টেবিলের শেষে এই কথাটা বলতাম, কিন্তু আমি ওয়ার্ডটা যেহেতু তুমি বলেছো আমি এখনই লিখতে চাই। আবার বলো, তুমি রিসোর্সকে রিঅ্যালোকেট করার কথা বলেছো তুমি। ইটস আ ভেরি ভেরি গুড ওয়ার্ড, রিসোর্স রিঅ্যালোকেশন। সো মেইনলি আসলে যখন তুমি এই টেবিলটা তৈরি করো, তুমি আসলে পুরো টেবিলটা তৈরি করার সময় এই কাজটাই করতে থাকো। ইউ আর ডুইং দ্য রিসোর্স রিঅ্যালোকেশন। সো তুমি রিসোর্স রিঅ্যালোকেশন করছো, তার অর্থ কি? তার মানে ইউ আর টেকিং আউট সাম রিসোর্সেস ফ্রম দি প্রোডাকশন অফ সাম প্রোডাক্ট and you are trying to invest that resources to the production of other product. And যতক্ষণ পর্যন্ত তুমি এই রিসোর্স রিঅ্যালোকেশনটা করতে থাকো, দ্যাট লুক আমরা টেবিলটা শুরু করেছি একটা এক্সট্রিম পয়েন্ট থেকে এ, যেখানে আমরা বাটারের কোনো ইউনিটি প্রডিউস করতাম না। সো ইফ ইউ কন্টিনিউ টু ডু দিস রিসোর্স রিঅ্যালোকেশন ফ্রম গান টু বাটার,
the way you are going to do so, তুমি একেবারে finally at point F you are going to reach to a maximum. তুমি আরেকটা extreme point, আরেকটা maximum production of butter এ যখন তুমি পৌঁছো, in that case the production of gun is going to be equal to 0. So by that way you are going to, you know, continuously do the resource allocation and you are going to reach to the other maximum point of the production possibility table. So obviously thank you for আহনাফ। আমরা রিসোর্স কে যে রিঅ্যালোকেট করেছি এখানে, আমরা 15,000 ইউনিট অফ গান ইনিশিয়ালি প্রডিউস করতাম, বাট যেহেতু কিছু রিসোর্স রিঅ্যালোকেট করে আমরা বাটার প্রডিউস করেছি, আমরা এখানে আর 15,000 ইউনিট অফ গান হয়তো প্রডিউস করতে পারছি না, তার চেয়ে কম হয়তো প্রডিউস করতে পারছি। ফর এক্সাম্পল, আমরা হয়তো প্রডিউস করতে পারছি এখানে লেটস সে 14,000 ইউনিট অফ গান। সো এইভাবে যদি আমি কন্টিনিউয়াসলি বাটারের প্রোডাকশন বাড়াতে থাকি 0, 1, 2, 3, 4 and 5. So let's say 5 million pounds is the maximum amount of butter that the country can produce. And because of this increase in butter, যেহেতু তুমি বাটারকে continuously বাড়াচ্ছ and your resource is fixed, so obviously you have to sacrifice the production of gun. So your production of gun is, for example, 15, 14, 12, 9, 5 and 0. I have used the exact number from the book. আমি বইয়ের যে নাম্বারগুলি আছে এই এক্সাম্পলটা, সেই নাম্বারগুলিকে আমি এখানে ব্যবহার করেছি। So this will complete the PPF table or the data example for the production possibility frontier. তাহলে এখানে তুমি দেখো এই টেবিলটার মধ্যে যে কম্বিনেশনগুলি তোমাকে দেখানো হচ্ছে, these are production combination, উৎপাদনের সংমিশ্রণ দেখানো হচ্ছে, এবং সেই উৎপাদনের সংমিশ্রণগুলো কেমন, প্রত্যেকটাই ম্যাক্সিমাম। সো তাহলে পয়েন্ট এটা কি দেখাচ্ছে, পয়েন্ট এ is a production combination which is at its maximum that a country can produce by using all its resources and technological knowledge. একটা কান্ট্রি তার সব রিসোর্সেস এবং টেকনোলজিক্যাল নলেজ ইউজ করে একটা পার্টিকুলার টাইমে পয়েন্ট এ তে যদি থাকে, সো পয়েন্ট এ হচ্ছে তার জন্য কি ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ প্রোডাকশন। তাহলে এই প্রত্যেকটা প্রোডাকশন কম্বিনেশন, ফর এক্সাম্পল এই যে 5টা কম্বিনেশন আমরা এখানে দেখতে পাচ্ছি 0, 15, 1, 4, প্রত্যেকটা কম্বিনেশনেই একটা কান্ট্রির অ্যাবিলিটি দেখাচ্ছে। কি সম্পর্কে অ্যাবিলিটি দেখাচ্ছে, তার উৎপাদন সম্পর্কে আসলে অ্যাবিলিটি দেখাচ্ছে। সো তুমি যে বলেছো যে উৎপাদন সম্ভাবনার সীমানা, তার মানে তুমি আসলে কি খুঁজে বের করতে চাও, বাই ইউজিং প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার একটা কান্ট্রির জন্য তার উৎপাদনের সর্বোচ্চ সক্ষমতাটা কতটুকু সেটা আমরা খুঁজে বের করতে চাই, এবং তার উৎপাদনের সর্বোচ্চ সক্ষমতা বিন্দুগুলিকে ব্যবহার করেই আমরা যে সীমানাটা পাই, সেই সীমানাটাকে সাধারণত আমরা প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার বলি। তো বারবার আসলে আমরা সীমানার কথা বলছি, এরিয়ার কথা বলছি, কিন্তু টেবিলের মধ্যে দিয়ে তো আমরা শুধুমাত্র নাম্বারগুলোকে দেখাতে পারছি, সীমানাটাকে আমরা দেখাতে পারছি না। সেটা যদি তুমি দেখতে চাও, তাহলে তোমাকে যেটা করতে হবে, ইউ হ্যাভ টু ট্রান্সফার দিস নাম্বারস টু দ্য গ্রাফ। এই নাম্বারগুলি তোমাকে গ্রাফে ট্রান্সফার করতে হবে। তো আমরা আই হোপ, যেহেতু আমরা সবাই ট্রিপলির স্টুডেন্ট, মোটামুটি উই আর ভেরি গুড এট ম্যাথ এন্ড অফকোর্স আমরা একটা গ্রাফ কিভাবে ড্র করতে হয়, এক্সিস মানে কি, কোঅর্ডিনেটস মানে কি, একটা গ্রাফকে কিভাবে এক্সপ্লেন করতে হয়, আই হোপ ইউ পিপল হ্যাভ এ ভেরি গুড আইডিয়া। ক্যান আই টেক দ্যাট অ্যাজাম্পশন? আমি কি এটা ধরে নিতে পারি? প্লিজ কেউ একজন ভলান্টিয়ার করো। ফারজানা, স্যার হোপফুলি পারবেন স্যার। পারবো। ফারজানা, ইজ দ্যাট ওকে? মানে আমি আমি যেমন ধরো অন্য জায়গায় যখন আমরা পড়াই, নট ইন ইকোনমিক্স, ইন আদার ডিপার্টমেন্টস, we have to conduct 2-3 classes on the basics of math and how to draw graph, horizontal axis কি, vertical axis কি, coordinate geometry কি, এই জিনিসগুলি হয়তো আমাদেরকে একটু কভার করতে। দিস আর ভেরি ভেরি বেসিক থিং, 9-10 এর জিনিস এগুলি। স্যার স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। একটু ওয়েট করো। সো আমি কি ধরে নিতে পারি কিনা যে ইউ পিপল আর accustomed with all these things? জি স্যার, ধরতে পারেন, এগুলো আমরা বলো। এইখানে শিখছিলাম। হোপফুলি প্রবলেম হবে না ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আর যদি কিছু প্রবলেম দেখা দেয়, উই ক্যান ডিসকাস ইট এট দ্যাট টাইম, ঠিক আছে? জি স্যার। ওকে, কে যেন একটা কোয়েশ্চেন করতে চেয়েছিলে, প্লিজ বলো। স্যার আসসালামু আলাইকুম। স্যার কোয়েশ্চেনটা হচ্ছে এটা যে আমরা এই টেবিলটা থেকে তো কান্ট্রির সক্ষমতাগুলা বুঝতে পারছি। এখন স্যার এটা কি মানে সক্ষমতাটাই কি মেইন আমাদের ফোকাস, নাকি চাহিদাটা মেইন ফোকাস? থ্যাংক ইউ নাফিস। নাফিসেই তো বলছো মনে হয়, জি তাই? স্যার, জি স্যার। আমাদের মেইন হচ্ছে এখানে কান্ট্রিটার অ্যাবিলিটিটা। We want to find out the ability of the country because you will in a while, আমরা এখন পর্যন্ত শুধু বেসিকটার কথা বলছি, but in a while you will see that it has got a lot of applications in practical life for different countries. কিছুক্ষণের মধ্যে হয়তো এটাকে আমরা অন্য একটা পার্সপেক্টিভে অ্যাপ্লাই করা শুরু করব। সো particularly we're not talking about the demand here.
we just want to discuss about the production ability of the country. Countryটার সক্ষমতাটা কতটুকু। আচ্ছা স্যার, এখন যদি এরকম কেস হয় যে কোন একটা কান্ট্রি অনেক ভালো গান প্রডিউস করতে পারে, তো ওদের এই গানের জন্য ওরা অনেক হচ্ছে ফরেন কারেন্সি আর্ন করছে, কিন্তু এই জন্য মানে ফরেন কারেন্সির জন্য ওরা তখন মানে গানের প্রোডাকশন বাড়ায় দিল, সেই হিসাবে বাটারের প্রোডাকশন কমে গেল, তো সেটা একটা দেশের মানে পার্সোনাল ইয়ের ক্ষেত্রে ক্ষতি হচ্ছে না? Thank you for this question. I was waiting for that. So, have you heard about this man? শোনার কথা না, obviously শোনার কথা না তোমার, because তুমি you people are concerned about anything else. তোমরা definitely অন্য ডিসিপ্লিন এবং অন্য কিছু নিয়ে তুমি concerned, but obviously তার কথা শোনার কোনো কারণ নাই। তারপরও নামটা লিখি। Have you heard about this man? Sorry, ডেভিড রিকার্ডো। আমার হ্যান্ডরাইটিং, প্লিজ ইগনোর মাই হ্যান্ডরাইটিং, কারণ আমি গ্রাফিক প্যাডে লিখছি, এটা রেগুলার প্র্যাকটিস না থাকলে লেখা খুব ডিফিকাল্ট এটার জন্য, এবং আমার হাতে লেখা অবশ্যই এমনিতেও খারাপ। ডেভিড রিকার্ডো, হ্যাভ ইউ হার্ড অ্যাবাউট দিস ম্যান? না স্যার, হ্যাভেন্ট হার্ড অ্যাবাউট হিম। ওকে, সো নাফিসা যে প্রশ্নটা করেছে, এটা খুব ইন্টারেস্টিং একটা থিওরিতে আমরা পড়াই। যেমন তুমি ম্যাক্রো ইকোনমিক্স পড়ছো, ম্যাক্রো ইকোনমিক্স একটা ব্রাঞ্চ, মাইক্রো ইকোনমিক্স একটা ব্রাঞ্চ, এন্ড সিমিলার আরেকটা ব্রাঞ্চ আমাদের ইকোনমিক্স এর আছে, which we call ইন্টারন্যাশনাল ইকোনমিক্স, এবং যেখানে আমরা ইন্টারন্যাশনাল ট্রেড পড়াই, এবং যে সিনারিওটার কথা নাফিসা বলছে, we call it theory of comparative advantage। ঠিক আছে? ফর এক্সাম্পল, এখানে যেমন একটা কান্ট্রি আছে বাটার এবং গান, এই দুইটা কান্ট্রি প্রোডাক্ট, এই কান্ট্রিটা এই দুইটা প্রোডাক্ট প্রডিউস করার ক্ষেত্রে দুইটা প্রোডাক্টের মধ্যে কম্পারেটিভলি একটা প্রোডাক্ট সে লো কস্টে প্রডিউস করতে পারে। ফর এক্সাম্পল, লেটস সে সে গান খুব লো কস্টে প্রডিউস করতে পারে। দেন ধরো দের ইজ অ্যানাদার কান্ট্রি দ্যাট ইজ অলসো হাইপোথেটিক্যাল, যে তোমার আরেকটা প্রোডাক্ট গান এবং বাটারের মধ্যে, ফর এক্সাম্পল বাটার, সে খুব লো কস্টে প্রডিউস করতে পারে। তাহলে দুইটা কান্ট্রির দুইটা প্রোডাকশন অ্যাবিলিটি, এবং তারা দুইজন দুইটা প্রোডাক্টের আলাদা আলাদা দুইটা প্রোডাক্টের ক্ষেত্রে স্পেশালাইজেশন করতে পারে। সো যে গান প্রডিউস করতে পারে খুব কম কস্টে, দ্যাট পার্টিকুলার কান্ট্রি ক্যান স্পেশালাইজ অনলি অন গান। আর যে কান্ট্রিটা খুব কম কস্টে বাটার প্রডিউস করতে পারে, দ্যাট পার্টিকুলার কান্ট্রি ক্যান প্রডিউস অনলি বাটার। And here comes the importance of international trade. So যদি আমি শুধুমাত্র বাটার প্রডিউস করি আর আমার বন্ধু কান্ট্রি শুধুমাত্র গান প্রডিউস করে, ইন দ্যাট কেস আমাদের যে প্রোডাক্টটা আমরা নিজেরা ডোমেস্টিক্যালি প্রডিউস করছি না, তার ডিমান্ডটাকে ফুলফিল করার জন্য we can be dependent on each other and we can have international trade among us. So that is called theory of comparative advantage, and that's why of course you can see around the world the trade actually takes place. বুঝতে পারছি নাফিসা? স্যার, বুঝতে পেরেছি। And that's a whole new world of economics over there. That's a whole new world of economics over there. তুমি and since we have now the luxury of Google, তুমি just simply লিখো theory of comparative advantage, অথবা এটা আসলে শুরু হয় প্রথমে theory of absolute advantage দিয়ে। দুইটা থিওরি আছে এখানে। প্রথমে শুরু হয় theory of absolute advantage and then we move on to the theory of comparative advantage. তুলনামূলক সুবিধা তত্ত্ব বাংলায় এটাকে বলা হয়। আমি বাণিজ্য করতে চাই এবং সে বাণিজ্য করার ক্ষেত্রে আমি বিশেষায়িতকরণ, বাণিজ্যের বিশেষায়িতকরণ, স্পেশালাইজেশন অফ ট্রেড। আমি যে স্পেশালাইজ করব, আমি কিসে স্পেশালাইজ করব? ফর এক্সাম্পল, তুমি দেখো বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস একটা স্পেশালাইজ সেক্টর। আমরা কেন তাহলে রেডিমেড গার্মেন্টস স্পেশালাইজ করেছিলাম? সো ইনিশিয়ালি ইট ওয়াজ এ লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি। আই হোপ লেবার ইন্টেন্সিভ টার্মটা আমাদের মনে আছে সবার, প্রথম দিককার ক্লাসে আমরা আলোচনা করেছিলাম এই শব্দগুলো। সো যেহেতু লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি, উই হ্যাড ভেরি চিপ লেবার, আমাদের লেবারের কস্ট খুব কম ছিল, এবং যেহেতু খুব কম কস্টে আমরা লেবার হায়ার করতে পারতাম কম্পেয়ার টু দ্য আদার কান্ট্রি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, আমরা অনেক কম কস্টে এই প্রোডাক্টটা প্রডিউস করতে পারতাম, and hence we can see the specialization. But obviously তুমি যদি শুধুমাত্র একটা প্রোডাক্টের পেছনে এরকম দৌড়াও এবং একটা প্রোডাক্টের পেছনে তুমি স্পেশালাইজ করতে চাও, of course it does have some drawback. এটার অবশ্যই কিছু ড্রব্যাক আছে, এবং সেটা না করে বরঞ্চ ডাইভার্সিফিকেশনটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট। সো অবভিয়াসলি তুমি যেমন দেখো যে একটা কয়েনের দুইটা সাইড আছে, প্রত্যেকটা জিনিসেরই গুড সাইড এবং ব্যাড সাইড ডেফিনেটলি আছে। বাট থ্যাঙ্কস ফর আস্কিং দিস নাইস কোয়েশ্চেন। থ্যাংক ইউ স্যার। Okay, Thank you so perfect. much. Any more questions or should I move on to the graph? আমি কি গ্রাফে চলে যাব? হ্যালো Sir, I guess we কিছু can question move থেকে? on. ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা যেটা করি, চলো গ্রাফ ড্র করতে চাই আমরা এখন, মানে সীমানাটা খুঁজে বের করতে চাই। সো টু ডু দ্যাট
আমার কি দরকার? আমার দুইটা এক্সিস দরকার, হরাইজন্টাল এক্সিস এন্ড ভার্টিক্যাল এক্সিস। সো আমরা দুটো এক্সিস প্রথমে একটু ড্র করে নিই। চলো, দিস ইজ আওয়ার হরাইজন্টাল এক্সিস এন্ড দ্যাট ওয়ান ইজ আওয়ার দিস ইজ আওয়ার হরাইজন্টাল এক্সিস এন্ড দ্য আর্লিয়ার ওয়ান ইজ আওয়ার ভার্টিক্যাল এক্সিস। এবং আমরা ইউজুয়ালি এক্স ওয়াই নাম দিয়ে থাকি। তো চলো আমরা হয়তো বলি আমাদের বাটারটা হচ্ছে ভার্টিক্যাল এক্সিসে আছে। হিয়ার ইউ হ্যাভ বাটার। সো আর এখানে আছে আমাদের গান। তার মানে আমরা বাটারটাকে ট্রিট করছি ওয়াই হিসাবে, আর গানটাকে আমরা ট্রিট করছি এক্স হিসাবে। সো এই প্রত্যেকটা কম্বিনেশনকে আমি যদি এখানে বসাই, উই উইল গেট, এই প্রত্যেকটা কম্বিনেশনকে আসলে আমরা সাধারণত কোঅর্ডিনেট বলি। সো তুমি যদি কোঅর্ডিনেট গুলিকে এখানে বসাও, তুমি দেখবা যে ইন টোটাল ইউ হ্যাভ 6 কোঅর্ডিনেটস হিয়ার, এন্ড এর মধ্যে দ্য টু এক্সট্রিম কোঅর্ডিনেটস, দ্যাট মিনস এ and f, these are the two extreme coordinates, they will lie, তারা কোথায় থাকবে? They will just lie along the axis, একেবারে ঠিক axis এর উপর থাকবে। For example, আমরা যদি combination A এর কথা বলি, there the production of butter is equal to 0, so here you have production of butter is equal to 0 and the production of gun is 15 units. So if you have 15 here, so that might be the combination A. So এতে আমরা দেখতে পাচ্ছি production of gun is 15 and the production of butter is equal to 0. তুমি যদি f এর কথা বলো, f এর production of butter is 5 and production of gun is equal to 0. So you have production of gun is equal to 0 here, and let's say production of butter is 5 here. So that might be our point f. So তাহলে ইন্টারমিডিয়েট যে পয়েন্টগুলি আমরা পাচ্ছি, তার মানে b থেকে e পর্যন্ত যে কোঅর্ডিনেটগুলি আমরা পাচ্ছি, all these coordinates will lie in this blank white space. এই blank white spaceটার মধ্যে হয়তো থাকতে পারে। সো আমি এই সবগুলি পয়েন্টকে যদি আমি যোগ করি, as you can see, I hope you people are familiar with the term linear and non-linear, এই টার্মগুলির সাথে তোমরা ফ্যামিলিয়ার, আমার চেয়ে বেশি ফ্যামিলিয়ার তোমরা। So if you can see the changes, for 1 unit changes butter, the corresponding changes in gun are not always constant. So obviously the relationship between butter and gun is not going to be a linear one, rather it's going to be a non-linear one. এবং তুমি দেখো বাটারের প্রোডাকশনটাকে কন্টিনিউয়াসলি বাড়ানোর কারণে what you are going to have here, you have to sacrifice the production of gun. So obviously the relationship between these two, between the production of these two products is going to be negative. So obviously non-linear এবং negative. So আমি যে গ্রাফটা এখানে পাই, সবগুলি পয়েন্টকে যোগ করলে তুমি দেখতে পাবো গ্রাফটা দেখতে এরকম একটা ডোম শেপ কার্ভ সাধারণত হয়। সো দিস ইজ বেসিক্যালি আওয়ার প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। এই শেপটাকে আমরা ম্যাথমেটিক্যালি সাধারণত বলে থাকি, আমি শিওর এই টার্মটা সবাই আমরা শুনেছি, কনকেভ। শুনেছি না এই টার্মটা? হ্যাভ ইউ হার্ড অ্যাবাউট দিস টার্ম? এটার সাথে আরেকটা টার্ম আছে, একটু বলো তো সেই টার্মটা কি? দুই ধরনের শেপ পাই আমরা ম্যাথমেটিক্যালি, আরেকটা শেপ কি একটু বলো তো? কনভেক্স। গুড। একটা হচ্ছে কনকেভ আর একটা হচ্ছে কনভেক্স। এরকম কি কেউ আমার ক্লাসে আছে যে এই কনকেভ আর কনভেক্স নিয়ে খুব ঝামেলা হয়, ধরো মনে থাকে না স্যার কোনটা কনকেভ কোনটা কনভেক্স, এরকম কি কেউ আছে আমার ক্লাসে? একটু ফ্র্যাঙ্কলি বলো, কারণ আমরা এরকম স্টুডেন্ট ধরো সোশ্যাল সায়েন্স এবং হিউম্যানিটিজ ফ্যাকাল্টিতে প্রচুর পাই যে মনে রাখতে পারে না জিনিসটা, খুব ঝামেলা হয় এটা নিয়ে, স্যার আমার সারা জীবন প্যাচ লেগে যায়, এটা আমার মনে থাকে না। যেমন ধরো ছেলেরা যখন, এটা জাস্ট মজা করে বলি আর কি, জাস্ট ডোন্ট টেক ইট আদারওয়াইজ, ছেলেরা যখন ধরো জানাজার নামাজ পড়ে আর ঈদের নামাজ পড়ে, তো জানাজার নামাজ তো মাঝে মাঝে পড়ে আর ঈদের নামাজ বছরে পড়ে 2 বার। তো অনেক সময় দেখা যায় আমরা অনেকেই জানাজার নামাজের মধ্যে দাঁড়ায় ঈদের নামাজের নিয়ত করে ফেলি, আর ঈদের নামাজের মধ্যে দাঁড়ায় জানাজার নামাজের নিয়ত করে ফেলি আর কি। এটা অনেক সময় হয়, আমি জানি না তোমাদের হয় কিনা, আমি এরকম অনেক দেখেছি আর কি, এরকম হয়ে যায়। তো কনকেভ আর কনভেক্স এটা নিয়ে ঝামেলা হয় অনেকের। এরকম কি কেউ আছে যে স্যার আমি এখনো মনে রাখতে পারি না, ত্রিপলি হওয়ার পরেও পারি না মনে রাখতে কোনটা কনকেভ কোনটা কনভেক্স? আছে কেউ? মনে হয় নেই কেউ। আছে। আরে জাহিদ, এই যে জাহিদ হাত তুলছে, স্যার আমার এরকম হয় এখন, ঝামেলা হয়। জাহিদ তুমি কি এটা কি হাত তুলছো মানে কি ইয়েস অন, তুমি কিছু বলতে চাচ্ছ জাহিদ? জি স্যার, একটু ঝামেলা হয় মাঝে মাঝে। একটু ঝামেলা হয় মাঝে মাঝে, তাহলে ঝামেলাটা ছুটাই দেয় জাহিদ আজকে, ঠিক আছে? আচ্ছা, ঝামেলাটা হলো আমরা তো ইদানিং প্রচুর স্মাইলি আর কি, আমরা ইদানিং প্রচুর, বুঝছো, যুগই চলছে স্মাইলি, মানুষজন কথা না বলে দেখা যায় অনেক সময় খালি স্মাইলি আঁকে। ধরো তুমি একটা স্মাইলি আঁকছো, এরকম 2টা স্মাইলি আছে তোমার কাছে, এটা একটা আর এটা একটা, ঠিক আছে? তো এরকম চোখ টোক দিয়ে দিলাম, আমি খুবই পচা আঁকি, তো এটা নিয়ে প্লিজ
কেউ কনসার্ন হয় না, দিয়ে দিলাম। তো তোমার পুরো জিনিসটা কোনটা কনকেভ আর কোনটা কনভেক্স, এই পুরো জিনিসটা ডিপেন্ড করবে তোমার মুখের শেপটা কেমন তার উপরে। তো ধরো এটার মন খুব খারাপ কার্টুনটার, তাহলে আমরা মুখের শেপটা এরকম আঁকি না? আর যদি ওর মন খুব ভালো হয় তখন মুখের শেপটা কেমন হয়? তখন মুখের শেপটা হয় এরকম। তো এই দুইটার মধ্যে যখন তার মন খুব খারাপ থাকে, তার মানে এই স্মাইলিটা যদি স্যাড হয়, ইন দ্যাট কেস এটাকে তুমি বলো হচ্ছে কনকেভ। আর যদি স্মাইলিটা আসলেই স্মাইলি হয়, তার মন খুব ভালো, তাহলে সেই ক্ষেত্রে তুমি বলো তাকে কনভেক্স। মনে থাকবে? জি স্যার। হুম, আশা করি ঝামেলা হবে না। আমি একটা কাজ করি, স্টুডেন্ট লাইফ থেকে আমি একটা কাজ করি এটা করার জন্য। ইনফ্যাক্ট এটা আমাকে আমার একজন টিচার বলেছিলেন যে এটা করবা সবসময়। সেটা হচ্ছে এই ধরনের ফ্যাকচুয়াল কাউন্টার ফ্যাকচুয়াল জিনিসগুলি যেটা কাছাকাছি, দুইটা কখনো একসাথে মনে করতে যাবা না। ঠিক আছে জাহিদ? জি স্যার, বুঝতে পারছি, এগুলো একটা একটু মনে মনে রাখবা। রাখবো। হ্যাঁ, একটা মনে রাখবা, দুইটা কখনো মনে রাখতে যাবা না। দুইটা মনে রাখতে গেলে কোনোটাই মনে থাকবে না, এবং আমার থাকে না। তো আই এম শিওর যে আমার স্টুডেন্ট, আমার মতো এরকম দুর্বল কিছু স্টুডেন্ট অবশ্যই আছে আমাদের ক্লাসে। তো আমরা এরকম কাছাকাছি জিনিসগুলি দুইটা কখনো মনে রাখার চেষ্টা করবো না, আমরা একটা মনে রাখার চেষ্টা করবো, দেখবা যে তোমার মোটামুটি অন্যটা মনে থাকবে। ঠিক আছে? এনিওয়ে, তাহলে আমাদের দিস ইজ বেসিক্যালি আওয়ার পিপিএফ। এটা হচ্ছে আমাদের প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার, এবং শেপটা কেমন আমরা বললাম, দ্য শেপ অফ পিপিএফ ইজ কনকেভ। কনকেভ একটা শেপ। সো আমি একই সাথে দুইটা প্রোডাক্টের প্রোডাকশন বাড়াতে পারছি না। কেন পারছি না? হোয়াট ইজ আওয়ার লিমিটেশন এজ এ কান্ট্রি? তুমি একই সাথে দুইটা প্রোডাক্টের প্রোডাকশন বাড়াতে পারো না। হোয়াট ইজ ইউর লিমিটেশন? তোমার লিমিটেশন কি? The resource is limited, sir. এক্স্যাক্টলি, আওয়ার রিসোর্স ইজ লিমিটেড। সো যেহেতু আমার রিসোর্স লিমিটেড, আমি একসাথে কোনোভাবে আমার পক্ষে দুইটা প্রোডাক্টের প্রোডাকশন কি বাড়ানো সম্ভব না, এবং লিমিটেড অ্যামাউন্ট অফ রিসোর্স থাকার কারণেই আই হ্যাভ টু মেক চয়েস। আমাকে হয়তো চয়েস মেক করতে হয় যে কোন প্রোডাক্টটা আমি কতটুকু প্রডিউস করব। সো তুমি এখানে যে কম্বিনেশন গুলি দেখতে পাচ্ছ, ইন টোটাল হয়তো আমাদের 6টা কম্বিনেশন আছে, কিন্তু দেখো আমরা যে গ্রাফটা ড্র করেছি, ইটস এ সলিড লাইন। তার মানে দেয়ার আর ইনফাইনাইট নাম্বার অফ প্রোডাকশন কম্বিনেশনস দ্যাট দ্য কান্ট্রি ক্যান অ্যাফোর্ড by using all these technological knowledge and resources. এই ইনফাইনাইট অপশন থেকে কান্ট্রিটাকে তার বেস্ট পসিবল অপশনটাকে খুঁজে বের করতে হবে। তাহলে দেখো আমি এই লাল যে রেখাটা ড্র করলাম রেড কালারের, এই লেখাটা থেকে বাম পাশে যে এরিয়াটা তুমি দেখতে পাচ্ছ, ইন দিস হোল এরিয়া the country can choose any point to produce in this whole area. এখান থেকে এই লাল রেড যে এরিয়াটা, তো রেড যে কার্ভটা তুমি দেখতে পাচ্ছ, এই কার্ভটা পর্যন্ত যে কোনো পয়েন্টে কান্ট্রিটা তার প্রোডাকশন বিন্দুটাকে কি করতে পারে, চুজ করতে পারে, বিকজ all these points are within the production ability for the country. But if the country choose to produce, for example, at point M, do you think it's possible right now? No, sir. Hello? No, sir. Or ability by production ability by. ওকে, ধরো আমাদের 6টা পয়েন্ট ছিল। তো এ ফর এক্সাম্পল, আমি একটু পয়েন্টগুলো এখানে লিখি। জাস্ট ধরো এটা হচ্ছে আমাদের বি, সি, ডি, ই and F. So A B C D E F ছাড়াও there are infinite points which lie along this red line. Okay, now সবগুলি পয়েন্টকে যোগ করে we have got a boundary, এবং আমরা বললাম এই বাউন্ডারিটার উপর থেকে লেফট হ্যান্ড সাইডে যতগুলি পয়েন্ট আছে the country can afford, the country can choose to produce, country produce করার জন্য চুজ করতে পারে। Now second question I have asked, how about if the country want to choose a point which is outside this red curve, like point M? Do you think this current resources and technology will allow the country to produce at point M? No, sir. No. So কেন না তাহলে? কারেক্ট অ্যান্সার, কান্ট্রি পয়েন্ট এম এ প্রডিউস করতে পারছে না। why not? গ্রাফের মধ্যে পড়ছে না। সরি, হ্যালো স্যার, মানে এম পয়েন্টটা তো পসিবিলিটি কার্ভের মধ্যে পড়ছে না। পসিবিলিটি কার্ভের মধ্যে পড়ছে না, যার কারণে আমি এই এম পয়েন্টটাতে প্রডিউস করতে পারছি না। সো হোয়াট স্টপস মি টু প্রডিউস দেয়ার? মানে কি কারণে আমি পারছি না, না পারার কারণটা কি? এটা তো ধরো একটা টেকনিক্যাল রিজন, যেটা তুমি বলছো যে ইটস নট উইদিন মাই অ্যাবিলিটি, এটা আমার অ্যাবিলিটির মধ্যে না। সো এই যে এটা আমার অ্যাবিলিটির মধ্যে না আমি বলছি, বা এটা আমার প্রোডাকশন রিজিয়নের মধ্যে না আমি বলছি, এটা কেন না আমার প্রোডাকশন রিজিয়নের মধ্যে? হোয়াটস দি ইনটিউটিভ এক্সপ্লেনেশন ফর দ্যাট? ফারজানা? দেখো তো শব্দটা, অ্যান্সারটা যেখান থেকে আসবে এই শব্দটা এখানে আছে। ইউ ক্যান সি দ্য ওয়ার্ড হিয়ার।
স্যার রিসোর্স ফিক্স আমি ওভাবে অ্যালোকেট করতে পারিনি যে Exactly. এম অথবা এইভাবে বলি আমরা ফারজানা, আওয়ার রিসোর্সেস আর লিমিটেড। এমএ প্রডিউস করার জন্য এমএ যে পরিমাণ বাটার এবং যে পরিমাণ গান প্রডিউস করতে পারবে করতে হবে, দ্য অ্যামাউন্ট অফ রিসোর্স দ্যাট উড রিকোয়ার ইটস নট অ্যাভেলেবল উইথ মি। আমার কাছে সেই অ্যামাউন্ট অফ রিসোর্স কি এখন নাই, সে কারণে এটা আমার প্রোডাকশন অ্যাবিলিটির বাইরে। তাহলে আমরা যেটা করি, তুমি 3 ধরনের পয়েন্ট এখানে তুমি দেখতে পাও। আমি পিপিএফটাকে আরেকটু ফ্রেশ করে আঁকি, মোটামুটি আইডিয়াটা যেহেতু আমরা বুঝতে পেরেছি। লেটস ট্রাই টু ড্র দি পিপিএফ ইন এ ফ্রেশ ম্যানার। আমরা একটু ফ্রেশ করে পিপিএফটাকে চলো ড্র করার চেষ্টা করি। সো যদি পিপিএফটাকে তুমি ড্র করো, ইউ উইল গেট 3 ডিফারেন্ট এরিয়াস। 3টা আলাদা আলাদা এরিয়া তুমি পিপিএফ এর জন্য পাবা, এবং ইউ ক্যান হ্যাভ দি কনসেপ্ট যে আমরা আসলে প্র্যাকটিক্যালি কি দেখতে পাই। ধরো, this is your PPF, one is your gun, and here you have the butter, and this one is your PPF, for example. So this is your PPF, this is your boundary. So if you want to produce at point, for example, let's say N, if you want to produce at point, for example, C, and if you want to produce at point M. So 3টা area তুমি পেলা. That means you have chosen a point N, which is on the left of the production possibility frontier. You have chosen a point C, which is along the production possibility frontier, and you can choose a point M, which is outside the production possibility frontier. So একটা হচ্ছে within boundary, আরেকটা হচ্ছে along the boundary, আরেকটা হচ্ছে outside the boundary. 3টা এরিয়া বা 3টা পয়েন্ট আমরা চুজ করলাম। সো what those points actually mean, এই পয়েন্টগুলি আসলে কি ইন্ডিকেট করবে in terms of the production ability. So do you think that point N is producible for the country with the current resources and technology? Yes, sir. Yes. কেন? Because it's within my reach. Do you think point C is producible? Yes, sir. At an extreme possible আর কি, critical point হিসেবে। No, the extreme points were only 2. মানে আচ্ছা স্যার, মানে ক্রিটিক্যাল বাউন্ডারি হিসেবে পসিবল। আমার ম্যাক্সিমাম অ্যাবিলিটি হিসেবে এটা ম্যাক্সিমাম এম এ আমরা বললাম পসিবল না। তাহলে 3টা অপশনের মধ্যে all points to the left of the PPF is producible with the current resources and technology. All points along the PPF is also producible with the current resources and technology, but any point which is outside the production possibility frontier is not producible. সেটা producible না কান্ট্রির জন্য। Now এই পয়েন্টটা কান্ট্রির ভালো লাগে কিনা, what do you think? Do I want to go there? জি স্যার। এন আমার অ্যাবিলিটির মধ্যে, সি আমার অ্যাবিলিটির মধ্যে। আমি প্রশ্ন করেছি এম পয়েন্টটা আমি কান্ট্রির একজন নীতি নির্ধারক, পলিসি মেকার, আমি একজন কান্ট্রির অ্যাজ এ পলিসি মেকার, ডু আই লাইক টু রিচ অ্যাট পয়েন্ট এম? স্যার ইকোনমিক্যালি স্যাবোটাজিং না কিছুটা, অ্যাজ এটা অ্যাবিলিটির বাইরে। আমরা প্রথমে আমরা আমাদের উইলিংনেসটার কথা বলতে চাচ্ছি, ঠিক আছে? ডু আই ওয়ান্ট টু গো দেয়ার, অথবা আমি কি এম পয়েন্টটাতে যেতে চাই কিনা, বা এম পয়েন্ট আমার ভালো লাগে কিনা। জি স্যার, ভালো লাগে, কারণ সি পয়েন্টের তুলনায় এম পয়েন্টে স্যার জি এবং বি দুইটার ভ্যালুই বেশি। আচ্ছা, আমরা একজন একজন করে কথা বলি। হ্যাঁ, মানে অনেকে একসাথে মাইক অন করলে খুব নয়েজি হয়ে যায়। প্লিজ বলো, কে বলছিলে? আহনাফ বলছিলে মনে হয়, না পারভেজ বলছিলে? জি স্যার। হ্যাঁ, না, আমি বলতেছি সি পয়েন্টের তুলনায় এম পয়েন্টে জি এবং বি দুইটার ভ্যালুই বেশি, তো আমি ওখানে যেতে চাই। এক্স্যাক্টলি। পদ্মা সেতু, আমরা এক্সাইটেড কেন এত পদ্মা সেতু নিয়ে? ওয়াই? কমিউনিকেশন স্যার অনেক ইজি হবে আগের তুলনায়। কমিউনিকেশন অনেক ভালো হবে। আমাদের সাউথ পার্টটা, আমাদের কান্ট্রির সাউথ পার্টের কমিউনিকেশন খুবই ভালো হবে। সেই কমিউনিকেশন ভালো হলে কি লাভ হবে? কমিউনিকেশনের তো নিশ্চয়ই কোনো একটা গুরুত্ব আছে, তাই না? তো এটার ইকোনমিক ইম্প্যাক্ট কি? ওখানকার প্রোডাক্ট হচ্ছে ইজিলি আসতে পারবে, তারপরে মানে মানুষ যাওয়া আসা অনেক ইজি হবে আগের চেয়ে, টাইম সেভ হবে। ওইখানে তুমি এইভাবে চিন্তা করো, there was not that much industry over there, so obviously যদি কমিউনিকেশন ভালো হয়, ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে পারে সেখানে। আমরা পাইপড ন্যাচারাল গ্যাস,
এটার সাপ্লাই আমাদের সাউথ পার্টে নাই কান্ট্রি। সো যেহেতু পদ্মা সেতু কমিউনিকেশন ডেভেলপ করে দিচ্ছে, ইউ ক্যান থিঙ্ক ফর ডিস্ট্রিবিউটিং পাইপড ন্যাচারাল গ্যাস ওভার দেয়ার অ্যাজ ওয়েল। সো তুমি ফ্যাসিলিটি ডেভেলপ করতে পারবা, এবং কমিউনিকেশন হ্যাজ গট এ ভেরি গুড রিলেশন উইথ দ্য ইকোনমিক গ্রোথ। ইকোনমিক গ্রোথের সাথে কমিউনিকেশনের খুবই পজিটিভ একটা রিলেশনশিপ আছে। সো অফকোর্স it's all about production, it's all about output. তোমার আউটপুট বা প্রোডাকশন যেহেতু বেশি at point M compared to all the two other points like N and C, so obviously as a policymaker I would like to reach at point M, because the higher the output, the higher the production, the higher would be the employment opportunity, the higher would be the income of the people. মানুষের কাজের সুযোগ বেশি হবে, মানুষের ইনকাম বাড়বে, প্রোডাকশন অ্যাক্টিভিটি যত বেশি হবে, the economy will মুভ ফাস্টার, ইকোনমি আরো বেশি ফাস্ট মুভ করবে। সো অবভিয়াসলি এম পয়েন্টটাতে আমি যেতে চাই। এম ইজ এ ভেরি ভেরি কি বলবো, ভেরি ভেরি গুড টার্গেট পয়েন্ট ফর দ্য কান্ট্রি। একটা কান্ট্রির জন্য খুব ভালো একটা টার্গেট পয়েন্ট। তার মানে কান্ট্রিটা অলওয়েজ, তুমি যে পিপিএফটা ড্র করেছো, ইটস নট the case that this PPF will always remain same. আমাদের এই যে প্রোডাকশন বাউন্ডারি বাংলাদেশের, তুমি কি মনে করো যে এই পিপিএফটা প্রত্যেকটা সময় ধরে গত 50 বছর ধরে পিপিএফটা বাংলাদেশের একই জায়গাতে আছে? what do you think? এটা একই জায়গায় আছে আমাদের পিপিএফটা, or it changes its place? চেঞ্জ হবে। প্রতি বছরই পিপিএফটা কি তার প্লেস চেঞ্জ করে। সো অবভিয়াসলি আমাদের প্রোডাকশন এবিলিটি কি প্রত্যেক বছরই সাধারণত বাড়ে। তাহলে আমরা যেটা করি, মনে রাখার জন্য আমরা এই তিনটা পয়েন্টকে চলো নাম দিই। এই এন পয়েন্টটাকে ইউ ক্যান কল ইট ইনএফিশিয়েন্ট পয়েন্ট, সি পয়েন্টটাকে তুমি বলতে পারো এফিশিয়েন্ট পয়েন্ট, প্রোডাক্টিভলি এফিশিয়েন্ট পয়েন্ট, আর এমটা হচ্ছে আনঅ্যাটেইনেবল। আবার বলছি, আমি এন পয়েন্টটাকে আমি বলছি প্রোডাক্টিভলি ইনএফিশিয়েন্ট, সি কে আমি বলছি প্রোডাক্টিভলি এফিশিয়েন্ট পয়েন্ট, আর এম কে আমি বলছি আনঅ্যাটেইনেবল। সো এখন প্রশ্ন আসছে যে স্যার এন কে আপনি প্রোডাক্টিভলি ইনএফিশিয়েন্ট কেন বলছেন? দ্য রিজন ইজ হিয়ার। So if you produce at point E, for example, you are producing, let's say, G1 amount of gun, and you are producing here, for example, B1 amount of butter. So obviously, তোমার production ability কি এতটুকুই ছিল, or you had more options? তুমি তার চেয়ে বেশি প্রডিউস করতে পারতা, কি মনে হয়? স্যার আমার তো অ্যাবিলিটি বেশি ছিল, বাট আমি ইউজ তার চেয়ে অনেক বেশি ছিল, তার মানে তোমার পটেনশিয়াল তার চেয়ে অনেক বেশি, কিন্তু তুমি ইউজ করেছো তোমার রিসোর্স কি তার চেয়ে কম। সো ইফ ইউ ইউজ লেস অ্যামাউন্ট অফ রিসোর্সেস, তুমি যদি রিসোর্স কম ইউজ করে থাকো, সো অবভিয়াসলি তোমার লেবার, ফর এক্সাম্পল আমরা 4টা ইনপুট পড়েছিলাম, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এন্ড এন্টারপ্রেনার, 4টা ফ্যাক্টরস অফ প্রোডাকশন আমরা পড়েছিলাম। সো ইফ ইউ প্রোডিউস লেস, will you be using your resources fully? তুমি কি তোমার সব রিসোর্স ব্যবহার করছো এখানে? The answer is no. So obviously there will be some resources which will remain unused or unemployed. So that's why we call it productively inefficient. আমরা তার চেয়ে বেশি প্রোডিউস করতে পারতাম, কিন্তু আমরা সেই পরিমাণ প্রোডিউস করিনি। That's why we call it productively inefficient. But think about point N. If you produce at point N, by definition of PPF এর ডেফিনিশন অনুযায়ী, will you have any resources left over? তোমার কি কোনো রিসোর্স লেফট ওভার থাকবে if you produce at point C? Or will you have any resources unused? No, sir. আমরা কিন্তু ক্লাসের শুরুতেই পিপিএফ এর ডেফিনিশন বলেছিলাম, মনে আছে তো ডেফিনিশনটা? আমি প্রশ্ন করেছি, তুমি যদি সি বিন্দুতে প্রোডিউস করো, প্রোডাকশন কম্বিনেশন হিসেবে সি কে চুজ করো, in that case will you have any resources unused? না স্যার, ইউজ হবে, ইউটিলাইজ হবে। কারণ কমপ্লিটলি yes, কারণ থ্যাংক ইউ ফারজানা, আমরা ডেফিনেশনে কি বলেছিলাম দেখো, আমরা ডেফিনেশনে বলেছিলাম প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার শোজ what are the different maximum possible combinations of two different products that a country can produce efficiently by using all its resources and technological knowledge, given everything else same. So যেহেতু তুমি বলেছো all its resources and technological knowledge, so if you decide to produce at point C, it means that you have used all your resources, there is nothing left over, কোনো resources left over নাই। So obviously তাহলে C পয়েন্টে যখন আমি প্রোডিউস করছি, it means আমি আমার রিসোর্স গুলিকে ব্যবহার করে ম্যাক্সিমাম কতটুকু প্রোডাকশন করতে পারি, সেই ম্যাক্সিমাম কম্বিনেশনটা আমি সাধারণত এখানে কনসিডার করছি। So obviously I am productively efficient. Now point M is unattainable with current resources and technology, কারণ
পয়েন্ট এম এ যে পরিমাণ গান এবং বাটার প্রডিউস করা হয়, সেই গান এবং বাটার প্রোডাকশন করার জন্য আমার যে রিসোর্স প্রয়োজন বা টেকনোলজিক্যাল নলেজ প্রয়োজন, উইথ দ্য কারেন্ট রিসোর্সেস এন্ড টেকনোলজি আই ক্যানট প্রডিউস এট পয়েন্ট এম, বাট অফকোর্স আই ওয়ান্ট টু রিচ টু পয়েন্ট এম। আমি পয়েন্ট এম এ সাধারণত রিচ করতে চাই, এবং পয়েন্ট এম এ রিচ করার মানে হচ্ছে মাই ইকোনমি ইজ গ্রোয়িং, আমার ইকোনমিটা গ্রো করছে। সো অবভিয়াসলি প্রত্যেকটা কান্ট্রি সাধারণত পলিসিগুলি এমন ভাবে নেয় যেন এবছরের পলিসির ইমপ্লিকেশনটা যেন এমন হয় নেক্সট ইয়ার ইকোনমিতে গ্রো হয় এবং আমার প্রোডাকশন অ্যাবিলিটিটা যেন কিছুটা হলেও বাড়ে। তাহলে আমরা তিনটা ইমপ্লিকেশন দেখতে পারলাম: প্রোডাক্টিভলি ইনএফিশিয়েন্ট, প্রোডাক্টিভলি এফিশিয়েন্ট, এবং আনঅ্যাটেইনেবল পয়েন্ট উইথ দ্য কারেন্ট রিসোর্সেস এন্ড টেকনোলজি। তো ক্লাসের শুরুতেই বলেছিলাম যে আমরা এই পিপিএফটাকে ব্যবহার করে প্র্যাকটিক্যাল লাইফের কিছু টার্মের কথা বলতে চাই, যে টার্মগুলি আমরা ডে টু ডে লাইফে রেগুলারলি শুনে থাকি। এটা আমরা বলেছিলাম কথা বলবো। তার সাথে আমরা এই পিপিএফ এর কিছু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন নিয়েও কথা বলতে চাই। যেমন আমি যদি এখানে জিজ্ঞেস করি যে হোয়াট ডু ইউ থিঙ্ক, অবভিয়াসলি পিপিএফ নামক যে টার্মটা আমরা দেখলাম, এই টার্মটা নিশ্চয়ই সব কান্ট্রির জন্যই অ্যাপ্লিকেবল। সো ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য পিপিএফ ফর আ ডেভেলপিং কান্ট্রি and the PPF for a developed country is going to be same? PPF means production ability. So PPF same জিজ্ঞেস করেছি, তার অর্থ হচ্ছে production ability same কিনা। What do you think? না স্যার, আচ্ছা, জেনারেলি হওয়ার কথা না। জেনারেলি হওয়ার কথা না। কার প্রোডাকশন এবিলিটি বেশি হওয়ার কথা? দ্য ডেভেলপড কান্ট্রি, তাই না? সো অবভিয়াসলি তার রিসোর্সেস, তার প্রোডাকশন এবিলিটি যেহেতু বেশি, এরিয়াটা কার বড় হবে তাহলে? ডেভেলপড কান্ট্রি। Developed developed country. country. Good. So obviously, if you think that there is another country here, the green one, and the green one is a developed country, so your expectation is the PPF for the developed country is going to be lie further to the right. So obviously, the area of the PPF for the developed country is going to be larger compared to the developing one. So obviously, আমাদের developed country যে PPF, সেই PPF এর area হয়তো নিশ্চয়ই তার চেয়ে বড় হবে। For example, তুমি হয়তো you are talking about, let's say, একটা সোসাইটি যেটা আরবান, আরেকটা সোসাইটির কথা বলছো যেটা রুরাল। সো অবভিয়াসলি সিভিক ফ্যাসিলিটি দিয়ে তুমি যদি একটা পিপিএফ তৈরি করো, সিভিক ফ্যাসিলিটি দিয়ে যদি আমি পিপিএফ তৈরি করি, in which area, in which society the civic facility is going to be larger, in urban area or in rural area? সিভিক ফ্যাসিলিটি, নাগরিক সুবিধা সাধারণত কোন সোসাইটিতে বেশি থাকে, রুরাল এরিয়াতে অর আরবান এরিয়াতে? আরবান অবভিয়াসলি সেই ক্ষেত্রে তুমি যদি প্রোডাকশন অফ সিভিক ফ্যাসিলিটি কনসিডার করো, কার পিপিএফ এর এরিয়াটা বড় হবে, আরবান অর রুরাল? আরবান এরিয়া বড় হবে। ফাইন। অথবা তুমি যদি এভাবে চিন্তা করো, লেটস সে ইনভেস্টমেন্ট, ইকোনমিক গ্রোথের জন্য একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে ইনভেস্টমেন্ট। আমরা বাংলাদেশে এই জিনিসটা নিয়ে খুব ওয়ারিড এখন। এই জিনিসটা নিয়ে ইনভেস্টমেন্ট, দুই রকম ইনভেস্টমেন্ট হয়, একটাকে আমরা বলি হচ্ছে পাবলিক ইনভেস্টমেন্ট, আর একটাকে আমরা বলি হচ্ছে প্রাইভেট ইনভেস্টমেন্ট। ঠিক আছে, আরো একটা ইনভেস্টমেন্ট আছে যেটাকে বলি আমরা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, এফডিআই, সেটাও আছে। দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট ফর দ্য কান্ট্রি ফর আ কান্ট্রি লাইক আস। বাট আমাদের কান্ট্রির প্রাইভেট ইনভেস্টমেন্টের অবস্থাটা বেশ কিছুদিন যাবতই খুব খারাপ, and we are really concerned about that. এটা নিয়ে আমরা আসলেই খুব কনসার্ন। সো ইনভেস্টমেন্ট ইজ এ ভেরি 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 ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর ইকোনমিক গ্রোথ। ইকোনমিক গ্রোথের জন্য ইনভেস্টমেন্ট খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। সো লেটস সে ইনিশিয়ালি তুমি তিনটা কান্ট্রি নিয়ে কনসিডার করছো, এবং তিনটা কান্ট্রি দে আর অল লাইং অন এ সেম পিপিএফ। তিনটা কান্ট্রির রিসোর্স সেম এবং তারা একই পিপিএফ এর মধ্যে আছে। সো লেটস সে দিস ইজ আওয়ার ইনভেস্টমেন্ট প্রোডাক্ট, আর আমরা ভার্টিক্যাল এক্সিসে রাখছি হচ্ছে কনজাম্পশন প্রোডাক্টকে। সো আমরা কোনো পার্টিকুলার নাম দেই নেই, একটা গ্রুপ আমরা বলে দিয়েছি যে এখানে আমাদের ক্যাপিটাল ইনভেস্টমেন্ট আছে আর এখানে আমাদের কনজাম্পশন প্রোডাক্টগুলি আছে। এন্ড হিয়ার উই হ্যাভ দ্য পিপিএফ লাইক দিস। ধরো এখানে আমাদের পিপিএফটা হচ্ছে এরকম। লেটস সে ইউ হ্যাভ কান্ট্রি A1, সে এখানে প্রডিউস করে, ইউ হ্যাভ কান্ট্রি A2, সে এখানে প্রডিউস করে, এন্ড ইউ হ্যাভ কান্ট্রি A3, সে এখানে প্রডিউস করে। সো তুমি দেখো এই তিনটা কান্ট্রির মধ্যে এরা সবাই কিন্তু ইনভেস্টমেন্টকে সমান গুরুত্ব দিচ্ছে না। হু ইজ ইনভেস্টিং মোর? কে সবচেয়ে বেশি ইনভেস্ট করছে তিনটা কান্ট্রির মধ্যে? A1, কারণ সে তার সব রিসোর্সকে ইউজ করছে কোথায়? ইনভেস্টমেন্ট প্রোডাক্টের পিছনে। কনজাম্পশন প্রোডাক্ট সে প্রডিউস করছে না।
তারপরে ইনভেস্টমেন্ট করছে কে? A2। সবচেয়ে কম ইনভেস্টমেন্ট কে করতেছে এখানে? A3 A3। সো তোমাকে যদি এখন আমি প্রশ্ন করি, investment is a very important factor for growth. On the following year, do you think that the PPF of all these countries will be remaining same? Intuitive question, conceptual question একেবারে। স্যার কোয়েশ্চেনটা A1 কি টা কি বেশি হবে বলছিলেন? না? চিন্তা করে অ্যান্সার দাও তুমি। অবভিয়াসলি তোমার কথার মধ্যে যে অ্যান্সারটা আছে সেটার পেছনে নিশ্চয়ই একটা লজিক আছে। তুমি তোমার লজিকটা একটু বলার চেষ্টা করো আমাদেরকে। আবার বলছি পার্সপেক্টিভটা তোমাকে। 3টা কান্ট্রি আছে আমাদের কাছে। 3টা কান্ট্রি ইনিশিয়ালি রিসোর্স সেম এন্ড অল অফ দেম আর লাইং অন দি সেম পিপিএফ। 3জন একই পিপিএফ এ আছে। তার মানে 3জনের প্রোডাকশন এবিলিটিও কি? তুমি বলছো লেটস সে দ্য প্রোডাকশন এবিলিটি অফ দিস 3 কান্ট্রিজ আর সেম, কারণ 3জন যেহেতু একই পিপিএফ এর মধ্যে আছে এবং তাদের রিসোর্সও সেম। কিন্তু 3জনের প্রোডাকশন অ্যালোকেশন একরকম না। কান্ট্রি এ ইট প্রোডিউসেস অনলি দ্য ইনভেস্টমেন্ট প্রোডাক্টস। Country A2, it produces both investment and consumption or products, but compared to A1, A2 invests less. And country A3, it produces a lot of consumption product, where compared to A1 and A2, the investment is the lowest for the country A3. So the question was, on the following year, do you think that all these 3 countries are going to lie on the same PPF, just as you can see here, or they are going to be different? নো স্যার, আমার মনে হয় যেটা A1 টা হচ্ছে বেশি হবে, কারণ ইনভেস্ট করছে যেটা, এটা তো একটা এফেক্ট থাকবে নয় নেক্সট ইয়ারে, ওইটা ইনভেস্টমেন্টের কারণে হচ্ছে পিপিএফ টা বেশি হবে। পিপিএফ এর এরিয়াটা সবচেয়ে বড় বেশি হবে, হবে, আর হ্যাঁ প্রোডাক্ট এবিলিটিটা কি হবে? সবচেয়ে বড় বড় হবে। হবে এটা। So ধরো তুমি হয়তো বলতে পারো, in the following year, for example, let's say this is your consumption and this is your investment, যদি হয় সেই ক্ষেত্রে in the following year this might be the PPF for the country A1, this is for example A1, and then let's say this one is for A2, this one is for A2, and finally সবচেয়ে নিচে কার পিপিএফ টা আছে? For A3. This is for example A3. So obviously even for A3 there will be some growth. A3 এর জন্য গ্রোথ হবে, কারণ সে তো সবকিছুকে আর কনজাম্পশনের পেছনে খরচ করে নাই। দ্যাট even the particular country A3 will have some investment, তার নিজেরও কিছু ইনভেস্টমেন্ট আছে, even though the amount of investment is very low, so there will also be growth, but এই 3টা কান্ট্রির মধ্যে সবচেয়ে বেশি গ্রোথ হচ্ছে কার? আসলে A1 এর। So the PPF of the A1 will lie further away, then followed by the PPF would be for the country A2, and the lowest shift for the PPF is going to be for the country A3. So these are going to be the practical application, but of course আমরা এই পিপিএফ এর আইডিয়া থেকে এমন একটা টার্ম নিয়ে, এমন 2টা টার্ম নিয়ে আমরা কথা বলতে চাই, নট অনলি ওয়ান, এমন 2টা টার্ম নিয়ে কথা বলতে চাই যে 2টা টার্ম ধরো আমাদের ইকোনমিতে খুব রেগুলারলি আমরা ব্যবহার করে থাকি। অ্যাটলিস্ট একটা টার্ম তো আমরা পাবলিকলি একেবারে প্রত্যেক ফিসক্যাল ইয়ার শেষে আমরা একদম রেগুলারলি ব্যবহার করে থাকি। সেটা নিয়ে আমরা কথা বলতে চাই ইন দ্য কামিং ক্লাস, এবং ডেফিনেটলি ওই কনসেপ্টটা কিভাবে পিপিএফ এর সাথে রিলেটেড প্র্যাকটিক্যালি সেটা নিয়ে একটু কথা বলতে চাই। আমি টার্ম 2টা একটু বলে দেই, যদি সময় থাকে তাহলে একটু যদি দেখো তাহলে আমাদের আলোচনাটা করতে হয়তো সুবিধা হবে। আমি শিওর ইউ পিপল হ্যাভ হার্ড অ্যাবাউট ইট। এই শব্দটা শুনেছি না আমরা? জি জি স্যার। স্যার। জিডিপি। আর আরেকটা টার্ম আছে, এটা হয়তো পাবলিকলি ডিসকাস করা হয় না, বাট দ্যাট ইজ অলসো রিলেটেড উইথ দিস কনসেপ্ট অফ পিপিএফ, সেটা হচ্ছে অপরচুনিটি কস্ট। Opportunity cost. So these 2 concepts are related with the dynamics of production possibility frontier. আমরা হয়তো নেক্সট ক্লাস ইনশাআল্লাহ ডায়নামিক্সটা দেখার চেষ্টা করব। ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, and tomorrow is our next class. আমি আজকে ইভিনিং এ লিংক শেয়ার করে দিব সবার সাথে। ওকে? ওকে স্যার। ওকে, টেক কেয়ার। থ্যাংক স্যার, ইউ। প্লিজ গো অ্যাহেড। স্যার ইনভেস্টমেন্ট প্রোডাক্ট কি, মানে কি কি হইতে পারে, একটু উদাহরণ দিলে ভালো হয়। ইনভেস্টমেন্ট প্রোডাক্ট কি কি হতে পারে একটু উদাহরণ দিতে পারলে ভালো হয়। দেখি আমাদের অন্য কেউ একটু আমাদেরকে সাহায্য করতে পারে কিনা। what kind of products can be considered as an investment product? দেখি কেউ একজন একটু ভলান্টিয়ার করতে পারে কিনা। আবির আছো আমাদের সাথে? আবির খান, ধ্রুব আছো? হিমেল?
হিমেল আছো? জি স্যার। ইমেল, আমাদের এক ফ্রেন্ড জিজ্ঞেস করেছে আমাদেরকে যে স্যার ইনভেস্টমেন্ট প্রোডাক্ট কোনগুলি হতে পারে। কনজাম্পশন প্রোডাক্ট তো আমরা বুঝতে পারছি এটা কান্ট্রির জন্য, কিন্তু ওই কান্ট্রির ইনভেস্টমেন্ট প্রোডাক্ট কোনগুলি হতে পারে? তুমি কি একটু কোনো ধারণা দিতে পারো আমাদেরকে, বা তোমার কি মনে হয় আসলে? স্যার ইনভেস্টমেন্ট প্রোডাক্ট বলতে আমার হচ্ছে কোনো প্রোডাক্ট হচ্ছে আমরা কনজাম্পশন করার পর হচ্ছে বাইরে ইয়ে করতে পারবো, মানে সেল করতে পারবো, এমন কোনো প্রোডাক্ট হতে পারে কি? লাইক আমরা হচ্ছে ক্লথ হচ্ছে বাইরে রপ্তানি করি, আচ্ছা এগুলোর প্রতি যদি আমরা ইনভেস্ট করি। আচ্ছা, গুড। তো হিমেল, তাইলে পদ্মা সেতু তো তুমি খাইতেও পারো না, পদ্মা সেতু বিদেশে পাঠাইতেও পারো না, তো এটা কি তাহলে ইনভেস্টমেন্ট হবে না? স্যার পদ্মা সেতুর ক্ষেত্রে হচ্ছে মানে আমার যোগাযোগের ব্যবস্থাটা হচ্ছে মানে তাড়াতাড়ি হচ্ছে, সেজন্য হচ্ছে আমি তো নতুন যে কি বলে কনস্ট্রাকশন করতে পারছি, নতুন ধরনের মানে জিনিস তৈরি করতে পারতেছি ওইখানে, বা প্রোডাক্ট হচ্ছে আমার তাড়াতাড়ি মানে দক্ষিণাঞ্চল থেকে তাড়াতাড়ি হচ্ছে এই পাশে আসতে পারতেছে। ওই দিক থেকে তো বলা যায় এটাও একটা ইনভেস্টমেন্ট প্রোডাক্ট। গুড। তো এটা এগুলা তো আছে, আবার টোলও নেই স্যার আমরা। শুধুমাত্র আসলে আমরা কনজাম্পশন এবং এক্সপোর্টের কথা চিন্তা করে সেটাকে আসলে ইনভেস্টমেন্ট বলছি না, তুমি এইভাবে চিন্তা করছো। ইনভেস্টমেন্ট প্রোডাক্ট বোঝার সবচেয়ে ভালো উপায় হচ্ছে ইন দ্য সেন্স অফ ক্যাপিটাল। সো ক্যাপিটাল সবসময় তোমাকে কি দেয়? রিটার্ন দেয়, তাই না? ক্যাপিটাল সবসময় তোমাকে রিটার্ন দেয়। সো ইনভেস্টমেন্ট প্রোডাক্টস আর দোজ হুইচ ক্যান গিভ ইউ সাম রিটার্ন, যেটা তোমাকে হয়তো রিটার্ন দিতে পারে। সো আমরা সাধারণত ইনফ্রাস্ট্রাকচারের কথা বলি, হুইচ ইজ ক্লোজ অ্যাজ এ কান্ট্রি ইনফ্রাস্ট্রাকচার ইজ ক্লোজলি রিলেটেড উইথ দ্য ইনভেস্টমেন্ট, ঠিক আছে? তো ইনফ্রাস্ট্রাকচার দুই রকম হয়, ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার। যেমন ধরো তুমি যদি পদ্মা সেতুর কথা বলো, দ্যাট ইজ এ ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, দ্যাটস এন ইনভেস্টমেন্ট, দ্যাটস এ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, যেটা রিটার্ন সরাসরি কান্ট্রিটা ভোগ করবে, ঠিক আছে? এটার এফেক্ট সরাসরি আমি জিডিপিতে দেখতে পাবো সরাসরি। বাট দেয়ার আর লট মোর ইম্পর্টেন্ট ইনভেস্টমেন্ট আদার দেন দ্যাট। এটা ছাড়াও আরো ইম্পর্টেন্ট ইনভেস্টমেন্ট আছে। কেমন? তুমি সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচারে যদি ইনভেস্ট করো। সো সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার তাহলে কি? সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার কুড বি লাইক এডুকেশন, হেলথ, দিস আর সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার। সো তুমি একটা স্কুল তৈরি করেছো, এই স্কুলটার জন্য তোমাকে বিল্ডিং তৈরি করতে হয়েছে, ইলেকট্রিসিটি দিতে হয়েছে, অনেক ফ্যাসিলিটি ডেভেলপ করতে হয়েছে। বাট অফকোর্স এই স্কুল বিল্ডিংটা হয়তো সরাসরি জিডিপিতে একেবারে দৃশ্যনীয় কোনো ইম্প্যাক্ট ফেলছে না সরাসরি, বা পরের বছরই এই একটা স্কুল বিল্ডিং এর কারণে তোমার জিডিপি যে হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে, ব্যাপারটা তা না। কিন্তু দিস স্কুল actually helps other people, helps the next generation to become educated, তারা হয়তো তাদের এডুকেশনের মাধ্যমে সোসাইটিতে তারা কন্ট্রিবিউট করতে পারে, ঠিক আছে? সো দ্যাট ইজ অলসো অ্যানাদার কাইন্ড অফ ইনভেস্টমেন্ট, বাট অফকোর্স ইটস ফ্রম দি সোশ্যাল পার্সপেক্টিভ। হেলথ ইজ এন ইম্পর্টেন্ট ওয়ান। তুমি হয়তো একটা হসপিটাল কমপ্লেক্স তৈরি করেছো, তার ডিরেক্ট ইম্প্যাক্ট হয়তো সাথে সাথে জিডিপিতে তুমি দেখতে পাচ্ছ না, অথবা তার ইম্প্যাক্ট হয়তো খুবই নেগলিজিবল, বাট অফকোর্স ওই পার্টিকুলার এরিয়াতে মানুষজন হয়তো বিনা চিকিৎসাতেই মারা যেতেন যদি সেই হেলথ কমপ্লেক্সটা না হতো। সো অফকোর্স এগেইন দ্যাটস এন ইনভেস্টমেন্ট, বাট অফকোর্স ফ্রম দি সোশ্যাল পয়েন্ট অফ ভিউ। বুঝতে পারছি কথাটা? জি জি স্যার। স্যার। So that is actually the investment from a country's perspective. আর তুমি যদি ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভ থেকে চিন্তা করো, ফর এক্সাম্পল একজন কনজিউমারের কথা যদি চিন্তা করো, আমরা ইনভেস্ট করতে পারি বিভিন্ন জায়গায়। উই ক্যান, আমরা সাধারণত লেটস সে যারা একটু রিস্ক এভার্স, আমার মতো রিস্ক এভার্স মানুষ হয়, তারা ফিক্সড ডিপোজিট করে ব্যাংকে। যারা একটু রিস্ক লাভার মানুষ হয়, তারা হয়তো ইনভেস্ট করে ক্যাপিটাল মার্কেটে। সাম পিপল বাইজ ফ্ল্যাট, সাম পিপল ডু সাম ইনভেস্টমেন্ট ইন দ্য রিয়েল এস্টেট। There are a lot of options. So those opportunities, those products, usually we call them as investment product. Okay? যেটার retrospective period এ যাদের রিটার্ন থাকতে পারে। ওকে? জি স্যার। বাট হ্যাঁ, go ahead. স্যার তাইলে কনজাম্পশন প্রোডাক্ট কোনগুলা? তাইলে আমার Consumption product গুলি তুমি direct consumption purpose এ খরচ করো, direct consumption purpose এ ইউজ করো। ফর এক্সাম্পল ফুড, ক্লথ, ডিরেক্ট তুমি কনজাম্পশন পারপাসে খরচ করো। স্যার ওইটাতে আমি ধরেন সার কারখানাতে হচ্ছে এই এটা ইনভেস্ট করলাম, ওইটা থেকে তো হচ্ছে ধরেন ভালো সার আসলে তো আমি তো ওইটার ব্যাক পাচ্ছি, ভালো উৎপাদন হচ্ছে, তো এটাকে আমি ইনভেস্টমেন্ট বলতে পারি না? ইট ডিপেন্ডস অন তুমি কার পার্সপেক্টিভ থেকে করছো। আমি যদি সার কারখানার ওনার হই, if I am the owner of the fertilizer factory, in that case from my perspective that's investment. ভালোভাবে খেয়াল করো কথাটা। আমার পার্সপেক্টিভে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। যে ফার্মার ওই ফার্টিলাইজারটা কিনে সে তার জমিতে ব্যবহার করছে,
ওই ফার্মারের জন্য সেটা ইনভেস্টমেন্ট। কিন্তু ওই ফার্টিলাইজার ইউজ করে যে ফুড প্রোডাকশন হলো, যে ফুডটা আমি কনজিউম করি, দ্যাট ফুড কনজাম্পশন ইজ নট মাই ইনভেস্টমেন্ট। কিন্তু যে লোক আবার ফুড ফ্যাক্টরির মালিক, ফুড ম্যানুফ্যাকচার করছে, যে বেকারির মালিক, সে বেকারির মালিকের জন্য দ্যাট ইজ পার্টিকুলারলি অ্যান ইনভেস্টমেন্ট। কথাটা কি বুঝাতে পারছি তোমাকে? স্যার ইকোনমিতে একটা প্রভাব হবে না এটার? ধরেন হচ্ছে আমি হেলথ সেক্টর করলাম, তো ওইখান থেকে বেনিফিট পাইতেছি ইনভেস্ট করে। তো এখানে হচ্ছে কি ধান উৎপাদন করলে ধান যদি দ্বিগুণ উৎপাদন হয়ে যায় ভালো ফসলের কারণে, তো ওইখানে হচ্ছে তো এটা তো বাইরে ইম্পোর্টও করতে পারবো, সরি এক্সপোর্টও করতে পারবো আমরা। রাইট, অফ কোর্স তুমি রিটার্ন পাচ্ছ সেখান থেকে। কিন্তু যে রাইস মিলের মালিক, তুমি আমার কথাটা বলার উদ্দেশ্যটা হচ্ছে এরকম, তুমি একজনের এটাকে ইনভেস্টমেন্ট প্রোডাক্টে ফেলছো নাকি কনজাম্পশন প্রোডাক্টে ফেলছো, ইট ডিপেন্ডস অন ফ্রম হুজ পার্সপেক্টিভ ইউ আর টকিং অ্যাবাউট। সো যে রাইস মিলের মালিক, তার জন্য এই রাইস মিলটা হচ্ছে ইনভেস্টমেন্ট, কারণ সে সেই রাইস মিল থেকে রিটার্ন পায়। আর যখন আমি রাইসটা খাই অ্যাজ এ কনজিউমার, আমি যখন সেটাকে কনজিউম করি, তখন আমার জন্য কি সেটা একটা কনজাম্পশন প্রোডাক্ট। আমি যখন প্রতি মাসে, ওই রাইস মিলের মালিক যখন প্রতি মাসে সে চাল কিনে তার বাসায়, সেই চাল কেনার পেছনে তার যে খরচটা, দ্যাট ইজ দ্য এক্সপেন্ডিচার ফর দ্য কনজাম্পশন। কিন্তু সে যখন ওই রাইস মিলটা তৈরি করার জন্য যে খরচটা করছে, দ্যাট এক্সপেন্ডিচার ইজ পার্টিকুলারলি ফর দি ইনভেস্টমেন্ট। বুঝতে পারছি কথাটা তোমাকে? হ্যাঁ বুঝতে পারছি। তাইলে ধরেন হচ্ছে স্যার ধান গবেষণার জন্য বা কিছুর জন্য যদি বা সার গবেষণার জন্য গভর্নমেন্ট যদি এটা ইনভেস্ট করে, তাহলে তো এটা ইনভেস্টমেন্ট প্রোডাক্ট হবে। এক্স্যাক্টলি দ্যাটস ইনভেস্টমেন্ট। ফর এক্সাম্পল, তুমি সার গবেষণা কেন্দ্র, ধান গবেষণা কেন্দ্র তৈরি করছে, এরকম গভর্নমেন্টের প্রচুর রিসার্চ সেন্টার আছে। অফকোর্স দোজ আর ইনভেস্টমেন্ট, দোজ আর ডেফিনেটলি ইনভেস্টমেন্ট প্রোডাক্ট। ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, পারফেক্ট, থ্যাংক ইউ। এনি মোর কোয়েশ্চেন? আচ্ছা স্যার, একটু ওই ক্লাসের রেকর্ড গুলো আপলোড করে দিলে ভালো হতো। আমি ক্লাসের রেকর্ডটা ট্রান্সফার করব, এটা নিয়ে আমাদের মনে হয় একজনের সাথে কথাও হয়েছিল একদিন। আমি একটা চ্যাপ্টার শেষ করি, যেটা করব, ওকে একদিন আসতে বলবো, দেন আমি পেন ড্রাইভে শেয়ার করে দিব ওর সাথে রেকর্ডিং গুলি, সো দ্যাট ও তোমাদের সাথে শেয়ার করতে পারে। ঠিক আছে? ওকে স্যার। ওকে, এনি মোর কোয়েশ্চেনস? ফাইন, পারফেক্ট। সো তাহলে আগামীকাল দেখা হবে ইনশাল্লাহ, আমাদের কথা হবে আগামীকাল। এন্ড অ্যাজ আই সেড, যদি একটু সময় থাকে তাহলে আমরা জিডিপি এবং অপরচুনিটি কস্ট টার্মগুলি একটু জাস্ট দেখার চেষ্টা করব কালকে ক্লাসে আসার আগে। ওকে, পারফেক্ট, থ্যাংক ইউ।